আচ্ছা দেখো ভাইয়ারা, তোমরা চলতরিতের যে ফর্মুলাগুলো আছে এগুলা কিভাবে মাথায় রাখা যায় এটার জন্য বলছিলা। তো দেখো আমি 7টা সিকোয়েন্স সাজাই দিছি যে কিভাবে তোমরা সূত্রগুলো একটা সিকোয়েন্স বাই সিকোয়েন্স মাথায় রাখবা, এবং একটা ম্যাথ দেখলে কিভাবেই তোমরা গেস করতে পারবা যে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করলে তোমাদের ম্যাথটা ইজিলি সলভ হবে। তো দেখো, ফার্স্ট হচ্ছে নামটা অধ্যায়ের চলতরিৎ। তো তড়িৎটা আর কি চলমান। তো কি মানে তড়িতের মেইন ফ্যাক্টরটা কি বলতো? ইলেকট্রন। তার মানে দেখো, কি চলে? ইলেকট্রন চলে। তো আমরা এই ইলেকট্রনটা দিয়েই আসলে বলতে পারি যে ইলেকট্রনটার একটা বেগ আছে, সেই বেগটা আসলে প্রথম যে আমাদের ফর্মুলাটা আমরা জানবো তারণ বেগ। তো তারণ বেগের ব্যাপারটা জানার জন্য আমরা একটা ট্রিক্স দিতে পারি, এটা একটু মাথায় রাখবো যে আই এম নেভি। বুঝছো? এটা ওইভাবে নিও না, জাস্ট এমনিতে এটা সূত্রটা মনে রাখার জন্য যে আই এম নেভি। তো আই ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা লেখা যায় আই ইজ ইকুয়াল টু এন এ ভি ই। খুব সিম্পল একটা ফর্মুলা, আই ইজ ইকুয়াল টু এন এ ভি। তো এইখানে আই কি, এন কি, এ কি, ভি কি এবং ই কি। তো নর্মালি সবাই জানো ই হচ্ছে ইলেকট্রনের স্যার 1.67 ইন্টু 10⁻⁹ কুলম, এবং ভি হচ্ছে তারণ বেগ। তার মানে ইলেকট্রনটা কোন বেগে যাচ্ছে। এইখানে তোমাদের কোশ্চেন হইতে পারে যে ভাইয়া ইলেকট্রনটা যে যাচ্ছে তার ব্যাপারটা কি, তার মানে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যাচ্ছে নাকি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। তো মাথায় রাখবা তারণ বেগ হচ্ছে যে ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে যে বেগে যায় সেটাই হচ্ছে তার তারণ বেগ। সো এটা দিয়ে ততটা কঠিন কোশ্চেন আসে না। এটা হচ্ছে তারণ বেগ, এইটা হচ্ছে তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। যে কেবলটা তুমি নিতেছো এরকম একটা কেবল লম্বা, তার যে ক্ষেত্রফল আছে, আর যদি আমরা ব্যাসার্ধ ধরি, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে এ, এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তো এইটা দিয়ে হচ্ছে ফার্স্ট ফর্মুলাটা আমরা এটা মাথায় রাখতে পারি যে তারণ বেগ রিলেটেড ম্যাথ। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন আসো সেকেন্ড যে ফর্মুলাটা, সেটা হচ্ছে জুলের তাপীয় ক্রিয়া। চলতরিতে যে ইলেকট্রনগুলো চলতেছে, ইলেকট্রনগুলো চলার পথে কি হয়? বাধাগ্রস্ত হয়। তো বাধাগ্রস্তের ফলে কি হবে? তাপ উৎপন্ন হবে। তো তাপ উৎপন্ন হইলে যে এনার্জিটা আসবে, তাপ শক্তি, সেইটাকে একটা ইকুয়েশন দিয়ে বলা হয়েছে। তো সেই ইকুয়েশনটা আমরা দেখবো 2 নম্বর ফর্মুলা। সো জুলের তাপীয় সূত্র বা তাপীয় ক্রিয়া তোমরা যাই বলো না কারণ, এটা ডাব্লিউ দ্বারা ওরা প্রকাশ করছে। তো আমরা জানি যে P ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। একক সময় কৃত কাজকে কি বলা হয়? ক্ষমতা। তার মানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি বলা হয়? পিটি বলা হয়। এবং ডাব্লিউ সমান কিন্তু কি বলা যায় বলো তো? হিট, মানে কত সে তাপ শক্তি উৎপন্ন করতেছে। এবং পি যদি আমরা চলতরিতের ভাষায় বলি, পি কে কি লেখা যায়? ভি আই লেখা যায়, মানে ভোল্ট এবং তড়িৎ প্রবাহের গুণফল। এবং টি অটোমেটিক্যালি থাকতেছে। এবং আমরা জানি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, এবং ভি ইজ ইকুয়াল টু আই আর। তার মানে আমরা যদি ভি এর পরিবর্তে আই এর বসাই দেই, তার মানে আমাদের এক্সাক্ট ইকুয়েশনটা আসে আই স্কোয়ার আর টি। তার মানে আমরা যদি সমীকরণটা লিখি এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, তাহলে দেখো ভাইয়ারা এই সমীকরণটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা। তো জুলের তাপীয় ক্রিয়া যখন আমরা পড়তে যাব, তখন হচ্ছে এখানে 3টা মডিউলের সূত্রটা ডিভাইড করছে। কিভাবে ডিভাইড করছে? যে বাকি 2টা যদি স্থির থাকে তাহলে অপরটা সমানুপাতিক হয় আই স্কোয়ার, এবং অন্য 2টা যদি স্থির থাকে আরেকটা সমানুপাতিক হয় সে আরেকটার সাথে হলে টি। বুঝতে পারছো? তাহলে দেখো এই 3টাকে যদি আমরা একত্রিত করে লিখি, তার মানে সমানুপাতিক ধ্রুবক চিহ্নটা উঠাই দিলে একটা ধ্রুবক আসে। কি আসে? কে আসে। কে এর মানে এখানে 1 ধরে আসলে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি মানটা দিয়ে আমরা করতে পারি। তো এখানে দেখো এর একক কি আসবে? জুল। তো তোমরা ছোটবেলায় একটা জিনিস দেখছো যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। তো নর্মালি যদি আমাদের জুল থেকে ক্যালোরিতে যাইতে হয়, তার মানে 1 জুল ইজ ইকুয়াল টু 0.24 ক্যালোরি। এই দুইটা ইনভার্সন একটু মাথায় রাখবা, তাহলে তোমাদের ম্যাথ করতে বা এমসিকিউতে অনেক ইজি হয়ে যাবে। তো দেখো আমাদের 1 নম্বর এবং 2 নম্বর ফর্মুলা কিন্তু হয়ে গেল। এখন কথা হচ্ছে যে ইলেকট্রন একটা পরিবাহের মধ্যে দিয়ে চলতেছে, তার তারণ বেগ থাকতে পারে, আমরা আই ইজ ইকুয়াল টু এন এ ভি দিয়ে প্রকাশ করলাম, এবং সেখানে তাপ উৎপন্ন হইতে পারে এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এটা দিয়েও আমরা বুঝতে পারলাম। এখন হচ্ছে হিটটা যে প্রডিউস হয় এটা আসলে কোন ধর্মের কারণে হয়। তো নর্মালি মাথায় রাখবা যে পরিবেশ যে ধর্মের কারণে তড়িৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকেই কি বলা হয়? রোধ বলা হয়। এবং রোধ প্রকাশ করা হয় কি দ্বারা? আর দিয়ে। যদি আমরা 3 নম্বর ফর্মুলাটা লিখি, দেখো একটু সোলো যাইতেছি যাতে তোমাদের সূত্রগুলা বুঝতে ভাইয়ারা সুবিধা হয়। কারণ হচ্ছে তোমরা যদি ফিজিক্সের সূত্রগুলা একটু থিওরির সাথে বুঝতে পারো যে টপিকটা আসলে কি মিন করছে অ্যান্ড এখান থেকে কী টাইপ ম্যাথ আসতে পারে, তাহলে দেখবে তোমাদের অনেক ইজি লাগবে। তো 3 নম্বর হচ্ছে রোধ। তো রোধ দিয়ে তোমরা নর্মালি জানো যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ।
আমি পুরো ফর্মুলাটা একসাথে আর কি লিখলাম, কারণ রোধের ফর্মুলাতে যদি তোমরা যাও, এর হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতিক, তারপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক এবং সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে আপেক্ষিক রোধ রো বসানো হয়েছে। তো পুরো জিনিসটাকে কম্প্যাক্ট করে আমি সুন্দরভাবে অ্যাকুমুলেট করে লিখে দিছি যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। তার মানে এখানে একটা জিনিস দেখো যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, এখান থেকে তুমি আপেক্ষিক রোধও বের করতে পারবা, রোধও বের করতে পারবা, বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কতটুকু ছিল এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি হলে কী হবে, কম হলে কী হবে, পুরো ব্যাপারটা তুমি দেখতে পারতেছো। তো এই সংক্রান্ত ম্যাথগুলো যদি এই অধ্যায় থেকে খুব ইজি কোশ্চেন আসে তখন আর রোধ দিয়ে দেয়। তো দেখো এখান থেকে সার্কিট রিলেটেড ম্যাথগুলো বেশি দেয়, এরকম শ্রেণীতে দেয়। তোমরা এগুলো ছোটোবেলায় অবশ্য করছো। দেখো মনে করো এটা R1 R2 R3, আর একটা সার্কিট দেওয়া দেয় সমান্তরালে, আবার কিছু দেয় মিক্স। দেখো R1 R2 R3, তার মানে যদি আমরা এটা তুল্যরোধ নির্ণয় করতে বলি, তার মানে তোমরা সুন্দর মতো করে দিবা R ইজ ইকুয়াল টু আর সিরিয়াল ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3 অ্যান্ড এইটা যদি আমি করতে বলি তখন কি করবা, 1/RP আর প্যারালাল ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এই তো, এখানে কঠিন কিচ্ছু নাই, জাস্ট তোমরা এভাবে বের করবা। এখন বিষয় হচ্ছে রোধ রিলেটেড যে সূত্রটা জাস্ট এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ। এখন অনেক সময় দেখা যায় যে একটা এক্স্যাক্ট একটা রোধের মধ্য দিয়ে বা এক্স্যাক্ট একটা কোষের মধ্যে দিয়ে কতটুকু তড়িৎ প্রবাহ চলতেছে, কতটুকু বাধাগ্রস্ত হইতেছে, তার দুই প্রান্তের বিভব পার্থক্য কত, এক্স্যাক্ট স্পেসিফিক লোকেশনের যখন কিছু ভ্যালু বের করতে বলে তখন আমাদের দেখা যায় আমাদের পক্ষে একটু টাফ হয়ে যায়। তো এই জন্য এটাকে আরও ইজি করার জন্য আরেকজন ফর্মুলা দিয়েছে, তার নাম হচ্ছে কিরশফ বা কারশফের কারেন্ট ল এবং কারশফের ভোল্টেজ ল। তো এটা কিভাবে আমি বলবো, দেখো এটা হচ্ছে কারশফ কারেন্ট ল আর এটা হচ্ছে কারশফ ভোল্টেজ ল। এটা খুব সিম্পলি মাথায় রাখা যায়, তোমরা যদি লুপটা ডিজাইন করতে পারো অ্যান্ড বুঝতে পারো যে কোন দিকের প্রবাহটা কোন দিকে গেছে অ্যান্ড কোন দিকে মিলিত হয়েছে অ্যান্ড কোনটা বিচ্যুত হয়েছে, তাহলেই তোমাদের দেখবে একদম ক্লিয়ার। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের হিসাব তো তোমরা জানোই। তো বিষয় হচ্ছে দেখো কিরশফের যে কারেন্ট লটা আছে, কারেন্ট লটা বলছে যে যেগুলা প্রবাহ ইনপুট হবে এবং যেগুলো প্রবাহ আউটপুট হবে এদের ভ্যালু হচ্ছে সমান হবে। কী রকম, যেগুলো ইনপুট হবে তার যোগফল এবং যেগুলো আউটপুট হবে তার যোগফল, এদের দুইজনের ভ্যালু সমান। আমি যদি একটু চিত্র দিয়ে দেখাই, মনে করো এটা একটা বিন্দু, এই বিন্দুতে মনে করো চার্জ ধরলাম দুইটা চার্জ I1 I2 ইনপুট হয়েছে, দুইটা চার্জ ইনপুট হয়েছে এবং দুইটা চার্জ বা তিনটা চার্জ মনে করো এখান থেকে বের হয়ে গেছে, মনে করো I3 I4 I5। তার মানে এখান থেকে কি লেখা যায়, I1 প্লাস I2 ইজ ইকুয়াল টু I3 প্লাস I4 প্লাস I5। বুঝতে পারছো, এটা হচ্ছে কারশফের কারেন্ট ল, KCL সংক্ষেপে বলা হয়, কারশফের প্রথম সূত্র বা কারশফ কারেন্টস ল। এখন সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে ভোল্টেজ ল, তার মানে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট চাইতেছে। উক্ত রোধ এবং উক্ত কারেন্ট যদি আমরা গুণ করি এবং পুরা কোষটার যদি আমরা সবগুলা রোধ এবং যে পরিমাণ প্রবাহ যায় এটার গুণ করে যোগফল বের করি, তার মানে উক্ত কোষটির যে তোমার তড়িৎচালক বল আছে এইটার সমান হবে। এইটাই হচ্ছে সেকেন্ড ফর্মুলাতে বলছে। অ্যাজ লাইক যদি আমি বলি, মনে করো এদিক দিয়ে প্রবাহ যাচ্ছে, তারপর হচ্ছে এখানে একটা আছে, দেন হচ্ছে এখানে এসে একটা তড়িৎচালক বল ই, এখানে মনে করো R1 এটা R2, তো এদিক দিয়ে মনে করো I1 গেছে, এদিক দিয়ে I2 গেছে। তাহলে দেখো I1 R1 প্লাস হচ্ছে I2 R2 ইজ ইকুয়াল টু ই। এইটা জাস্ট এতটুকু, জাস্ট তোমরা একটা লুপ ডিজাইন করবা। লুপ ডিজাইনের ক্ষেত্রে এতটুকু মাথায় রাখবা, অনেকে এরকম গোল দিয়ে নাও বা এরকম দিয়ে নাও বা এরকম দিয়ে নাও, এরকম করবা না। তোমাদের লাইনটা এক্স্যাক্ট যে দিক দিয়ে গেছে, সাপোজ মনে করো এইটাকে যদি লুপ বিবেচনা করো, সুন্দরভাবে লুপ বিবেচনা করবো, যদি ক্লকওয়াইজ যায় এইভাবে বিবেচনা করবা যে এইভাবে আসছে এভাবে, তখন তুমি বুঝতে পারবা যে কোন দিকে গেছে। এভাবে ঘুরাইলে অনেক সময় বুঝতে পারা যায় না যে ঘোড়াটা কোন দিকে ঘুরছে। এখন মনে হইতেছে যে না ভাই সার্কিটে তো এমনিতে একটু ঘুরাই দিলেই বোঝা যায়, কিন্তু বড় বড় সাইটগুলোর ক্ষেত্রে বোঝা যায় না, এই জন্য আমি এই ডিরেকশনটার কথা বললাম। ঠিক আছে, তাহলে কিরশফের সূত্র তোমাদের বোঝার কথা। এখন আসো আমাদের কিরশফের ফর্মুলার পর আমাদের যে সার্কিটটা আছে এই সার্কিটের উপর বেস করে একটা ব্রিজ দেওয়া হয়েছে। এই ব্রিজটার নাম হচ্ছে হুইটস্টোন ব্রিজ। ব্রিজ কেন বলছে, সে হচ্ছে দুই দিকের মোটামুটি একটা ভারসাম্য বা সমতা রক্ষা করে। বুঝতে পারছো? তো হুইটস্টোন ব্রিজ নীতিটা কেমন, মনে করো এখানে একটা রোধ দিছে, এখানে একটা রোধ, দেন হচ্ছে এখানে একটা রোধ, এখানে একটা রোধ, চারটা রোধকে পরপর শ্রেণীতে সাজানো হয়েছে। এটা খুব ভালো করে মাথায় রাখবে, এখানে কোনো রোধ হচ্ছে সমান্তরালে সাজানো নাই, চারটা রোধই হচ্ছে পরপর শ্রেণীতে সাজানো আছে। সো এইটা মাথায় রাখবা, পরপর শ্রেণীতে সাজানো আছে রোধ। এগুলো বাকি অংশগুলো দিলাম না, আচ্ছা একটু তারপরেও সুন্দর দেখানোর জন্য একটু বাড়াই দিলাম। তো দেখো এদিক দিয়ে পি যাচ্ছে, পি রোধ, এদিকে হচ্ছে কিউ, এইদিকে হচ্ছে আর, এদিকে হচ্ছে এস।
ঠিক আছে, এই 4টা রোধ পরপর সাজানো। যদি এখানে গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হয়, মানে কাঠা বিক্ষেপ না দেয়, তার মানে হচ্ছে এ একটা সাম্যাবস্থায় আছে, তখন এর ফর্মুলাটা হচ্ছে P/Q ইজ ইকুয়াল টু R/S। জাস্ট এতটুকু মাথায় রাখবা। তো অনেক সময় এই টাইপের ম্যাথগুলোতে দেয় যে কোনো 3টা দেয়া থাকে এবং অপরটার মান বের করতে বলে বা 4টাই দেয়া আছে এবং বলে যে আসলে ওই প্রান্তে কত রোধ স্থাপন করলে বৃষ্টি সাম্যাবস্থায় আসবে। তার মানে হচ্ছে সাপোজ মনে করো এইটা হচ্ছে 4, এইটা 8 এবং এইটা মনে করে দিছে 16, এটা মনে করো সামথিং এটা 15 দিয়ে দিছে। এখন দেখো বলতেছে সাম্যাবস্থায় নিয়ে আসতে হবে, এখানে ভ্যালু কত আসে, আমাদের হাফ আসে। তার মানে ওই হিসাবে এখানে আমাদের কত দরকার, 32 দরকার। 32 করতে এসে আমাদের কত তাহলে যোগ করতে হবে, দেখো এখানে আছে 15, তার মানে আমাদের 17 ওহম আরও কী করতে হবে, শ্রেণীতে যোগ করতে হবে। তো এই টাইপ ম্যাথগুলো যদি আমাদের কম ভ্যালু আসতো তাহলে আমরা সমান্তরালে যোগ করে দিতাম, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের হুইটস্টোন ব্রিজটাও শেষ। এখন আসো আমরা একটু, যদি কোশ্চেন একটু ডিপ লেভেলের হয় তখন আসলে কোন ফর্মুলাগুলো দিয়ে করবে, তোমরা একটু ফর্মুলাগুলো খাতায় উঠেও, তাহলে অনেক ইজিলি তোমরা বুঝতে পারবা। তো দেখো গ্যালভানোমিটার আছে, অ্যামিটার আছে, শান্ট আছে। তো গ্যালভানোমিটার, অ্যামিটার এগুলো আসলে কেন ব্যবহার করা হয়? গ্যালভানোমিটারের কাজ হচ্ছে তোমার একটা কোষের মধ্যে বা একটা সার্কিটের মধ্যে বা একটা বর্তনীর মধ্যে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চলতেছে, এর কত ভোল্ট চলতেছে এটা দেখা। অ্যামিটার হচ্ছে কত এম্পিয়ার চলতেছে সেটা। আর তোমার শান্ট হচ্ছে গ্যালভানোমিটারটা যদি গ্যালভানোমিটারটা যাতে নষ্ট না হয় সেজন্য সমান্তরাল একটা রোধ স্থাপন করা, বুঝতে পারছো? তো দেখো আমরা ফার্স্ট ফর্মুলাটা দেখব যে গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি। গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি, দেখো পাল্লা বৃদ্ধির ক্ষেত্রে এখানে এক্সট্রা রোধ আসবে আমাদের n-1 ইন্টু হচ্ছে আর, আর হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রোধ। এখন এই যে এনটা কি, এনটা হচ্ছে আমাদের কত ভোল্ট ছিল এবং কত ভোল্ট বের করতে হবে। সাপোজ একটা গ্যালভানোমিটার দিয়া 15 ভোল্ট পর্যন্ত পরিমাপ করা যায়। এখন আমি বলতেছি যে ওই ভোল্টমিটারটা দিয়ে বা গ্যালভানোমিটারটা দিয়ে 150 ভোল্ট পরিমাপ করা যাবে কিনা বা 150 ভোল্ট পরিমাপ করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো তখন আমাদের এই প্রসিডিউরে যাইতে হবে, তখন কত রোধ স্থাপন করতে হবে, তাইলেই এনাফ। ঠিক সেমভাবে আমি যদি অ্যামিটারের পাল্লা বৃদ্ধির কথা বলি, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি করার কথা বলি, তার মানে এস ইজ ইকুয়াল টু সেম ফর্মুলা জাস্ট n-1, বুঝছো? এখানকার n ইজ ইকুয়াল টু কী হবে বলো তো, আই ড্যাশ মাইনাস আই। আই হচ্ছে পুরাতন আই, মানে যত মাপা যাইতো, অ্যান্ড হচ্ছে আমি নতুন করে বলছি যে এত এম্পিয়ার প্রবাহ মাপার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, তার অনুপাতটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এন। আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, দেন আমরা এসটা বের করতে পারবো। এইটা হচ্ছে গ্যালভানোমিটার এমিটার পাল্লা বৃদ্ধি। বাট এদের মধ্য দিয়ে বা শান্টের মধ্য দিয়ে কী পরিমাণ রোধ পাস হয় বা অ্যাম্পিয়ার পাস হয় বা তড়িৎ প্রবাহ পাস হয়, এই ব্যাপারটা যদি আমরা ফর্মুলা দিয়ে দেখি, এটা একটা অ্যানাদার ফর্মুলা যদি আমি চিন্তা করি, এটা 6 নাম্বার ছিল, 6 মনে করো আর একটা পার্ট, সেটা হচ্ছে আইজি, মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িৎ প্রবাহ হয়। তোমরা কিন্তু এই ফর্মুলাগুলো অবশ্যই লিখে নিবে, এগুলো প্রত্যেকটা ফর্মুলা দিয়েই কিন্তু ম্যাথসে ভাইয়েরা। দেখো যখন এখানে জি তখন এখানে এস, দেন এখানে জি প্লাস এস ইন্টু মূল প্রবাহ। সেমভাবে যদি আমি শান্টের মধ্যে দিয়ে প্রবাহ বের করতে চাই তাহলে দেখো এখানে কি আসবে, এখানে এস ছিল, এখানে জি আসবে, এখানে জি প্লাস এস ইন্টু আই। এই হচ্ছে, তাই না? আমি একটু রেড মার্ক করে দিই যে এই ফর্মুলাগুলো তোমাদের মাস্ট লাগবে। ফর্মুলাগুলো তোমরা প্রত্যেকটা খাতায় উঠে নাও, এগুলো হচ্ছে 6 নম্বর আমি সিকোয়েন্সে যেটা রাখছি 6 নম্বর অনুযায়ী এই ফর্মুলাগুলো। এখন আমাদের লাস্ট একটা টপিক আছে কোষ সমন্বয়। কোষ সমন্বয় ব্যাপারটা কই থেকে আসছে, তোমরা অনেকেই অটোরিকশা দেখছো, তো অটোরিকশাতে দেখবা অনেকগুলা ব্যাটারি, তো অনেকগুলো ব্যাটারি না লাগায় একটাতে ব্যাটারি রাখতে পারতো। তো তোমরা বলতে পারো যে ভাইয়া অনেকগুলো ব্যাটারি তো অনেকগুলো সাপ্লাই দেয়, কীভাবে সাপ্লাই দেয়? মনে করো একটা মোটর চলার জন্য 60 ভোল্ট বা 72 ভোল্টের দরকার। এখন আমার একটা ব্যাটারি নর্মালি তোমরা জানো যে 12 ভোল্ট, তো এই 12 ভোল্ট অনেকগুলো ব্যাটারি থেকে আসলে 60 ভোল্ট কীভাবে দরকার বা পাওয়া যায় বা 72 ভোল্ট কীভাবে আসবে, এইটা হচ্ছে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমন্বয়ের একটা ব্যাপার। তো কোষগুলোকে আমি যদি এভাবে ডিক্লেয়ার করি যে একটার পজিটিভ আর একটা নেগেটিভ, একটার পজিটিভ একটা নেগেটিভ, সাপোজ আমি 3টা দিয়ে দেখাইলাম, বুঝছো? তো এখানে দেখো মনে করো এটা ই, এটা ই, এটাও ই, মানে 3টারই ভোল্ট সমান, তড়িৎচালক বল সমান। তো এটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ আর, অভ্যন্তরীণ রোধ আর, অভ্যন্তরীণ রোধ আর। এখন আমরা তো জানি আসলে কতগুলা এন সংখ্যক আসলে আমরা তড়িৎচালক বল নিতে পারি বা ব্যাটারি নিতে পারি। তো এইটা যখন শ্রেণী সমন্বয়, শ্রেণী সমবায়, এটা মাথায় রাখবা, এটা কি শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় তাহলে আই ইজ ইকুয়াল টু কী হবে বলো তো, এন এ ইজ ইকুয়াল টু
এন আর প্লাস হচ্ছে আর, এতটুকু মাথায় রাখবে। এখানে মনে করো একটা বড় রোধ দেয়া আছে, বুঝছো? ঠিক সেমভাবে ভাইয়ারা যদি আমরা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে চিন্তা করি যে রোধগুলো এইভাবে আছে, সরি আমাদের তড়িৎচালক বলগুলো এইভাবে আছে, তখন আসলে ফর্মুলাটা কি হবে দেখো, এটা ই, তখন আসলে ফর্মুলাটা হবে আই ইজ ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই, খুব সিম্পল জিনিস, এইখানে তো একটু চেঞ্জ করে দিবা, এন আর প্লাস আর। এগুলোতে কিন্তু অনেক কথা আছে, এগুলো তোমাদের জাস্ট আমি ফর্মুলা মনে রাখার জন্য, ট্রিক্স দিতে জন্য এগুলো বলতেছি, এগুলোর প্রত্যেকটার পিছনে বিশদ আকারের ব্যাখ্যা আছে, বুঝতে পারছো ভাইরা? তো এই হচ্ছে 7টা টাইপের ফর্মুলাগুলো তোমরা কিভাবে সিকোয়েন্সে মাথায় রাখবা অ্যান্ড কিভাবে অ্যাপ্লাই করবা অ্যান্ড কোন কোন ম্যাথে আসে, এগুলোর জাস্ট একটা সামারি দিলাম। তো থ্যাংক ইউ ভাইরা।